হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমরা সামনের যে এক্সামগুলো রয়েছে, যেমন মিসলিনিয়াস সার্ভিসের মেন্সের এক্সাম, যেখানে জিএস পোর্শনের শর্ট সিরিজ রয়েছে, তাকে মাথায় রেখে তো করছি। এর সঙ্গেও ডাব্লিউবিপি কেপির পরীক্ষাগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে এসএসসির সিডি পরীক্ষা রয়েছে, এনটিপিসির তোমার আন্ডার গ্র্যাজুয়েট দিয়ে দিয়েছে, অনেকগুলো এসএসসির পরীক্ষা চলছে, সামনে বেশ কিছু পরীক্ষা। এবং এই যে স্ট্র্যাটেজিকের জায়গাগুলো, সেখান থেকে কিন্তু ডাইনামিক কোশ্চেন দেয়। সেই নিরিখেই আমরা এক নজরে ভারতের বিভিন্ন জিকেগুলোকে দেখছিলাম স্টেট ওয়াইজ। তো আজকে আমরা তার পরের পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আজকেও বেশ কিছু রাজ্যের গল্প নিয়ে পড়াশোনা করব, চর্চা করব। চলো শুরু করে দিই সেশনটা। আজকে আমরা পড়ব প্রথম রাজ্য, সেটা হচ্ছে বিহার। বিহার ভারতবর্ষের পূর্ব দিকের একটি রাজ্য এবং বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য, অর্থাৎ আমাদের পশ্চিম দিক বা বিহারের পূর্ব দিকেই আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের লোকজন বসবাস করি। ওয়েস্ট বেঙ্গল, এই বিহারের তলার দিকেই পোর্শনটা কাট করে নেওয়া হয়েছে এখন বর্তমানে, যাকে আমরা বলি ঝাড়খণ্ড। বিহারের উত্তর দিকটায় নেপাল নামক দেশ রয়েছে, আর সবাই জানে। বিহারের এই পশ্চিম দিকে ইউপি আমরা জানি, এবং বিহারের কোনাকুনি এরকম জায়গার দিকে এমপি রয়েছে, জানি। সুতরাং যে বিস্তৃত রাজ্য বিহার গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। এই বিহার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য, তার উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গ, উত্তর তোমার উত্তরপ্রদেশ, আর দক্ষিণে ঝাড়খণ্ড রয়েছে। পুরোপুরি এমপির সঙ্গে বর্ডার শেয়ার করছে না, কিন্তু দক্ষিণ পশ্চিম দিক করে আমরা জানি যে উত্তরপ্রদেশ পেরিয়ে গেলে অল্প একটু জায়গাতে ওইদিকে মধ্যপ্রদেশ রয়েছে। মধ্যপ্রদেশ বলতে ওই অল্প একটু পোর্শন ছত্তিশগড়ের দিকের জায়গা। মূলত বর্ডার শেয়ার করছে উত্তরপ্রদেশের সঙ্গে, ঝাড়খণ্ডের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে, নেপালের সঙ্গে। এটা হচ্ছে মূল বাউন্ডারি। সরাসরি এমপির সাথে বাউন্ডারি শেয়ার করছে না। তাহলে এই রাজ্যের রাজধানী আমরা সবাই জানি পাটনা। রাজ্য তৈরি হচ্ছে কবে? 1950 সালের 26শে জানুয়ারি। মূল ভাষা হিন্দি, ভোজপুরি, অল্প বিস্তর আঞ্চলিক, যেখানে মিথিলা অঞ্চল, মিথিলা প্রদেশ, সেখানে মৈথিলি ভাষা ব্যবহার করা হয়। সাঁওতালি ঝাড়খণ্ডের দিকে যেখানে ট্রাইব জোন রয়েছে, সেখানে সাঁওতালি, বেশ কিছু উর্দু ভাষীর লোকও এখানে রাজ্যে বসবাস করে। এই রাজ্যের রাজ্য ফুল গাঁদা ফুল, থেকে গেন্দা বলা হয়। রাজ্য গাছ পিপল ট্রি বা অশ্বত্থ গাছ, রাজ্য পাখি হাউস প্যারো, এবং রাজ্য প্রাণী ফুল বা যাকে বলদ বলি আমরা, অক্স। এই রাজ্যের মূল ফোক ডান্স বা ফোক মিউজিক বলতে গেলে মিথিলা অঞ্চলের গাতা যতীন নৃত্য ইম্পর্টেন্ট, বা জাট যতীন বলা হয়। এছাড়া বিদেশিয়া নৃত্য ইম্পর্টেন্ট, বিদ্যাপতির গান গাওয়া হয়। ছৌ আদিবাসীদের জন্য ইম্পর্টেন্ট একটি নৃত্য। ঝিঁঝিয়া বা ঝাঁঝিয়া ডান্স ফর্ম, কাজরি ডান্স ফর্ম, তোহার খিলোনা ডান্স ফর্ম, ঝুমেরি, এই ডান্স ফর্মগুলো ফোক ডান্স, ফোক মিউজিকের মধ্যে পড়ে যায়। রাজ্য শিল্পকলা, মধুবনী পেইন্টিং খুব ইম্পর্টেন্ট। মধুবনী পেইন্টিং বিহারের জন্য পপুলার একটি আর্ট অ্যান্ড কালচারের পার্ট। এছাড়া ক্রাফট বা কারুশিল্প বলতে গেলে ওখানকার মানুষজন ঘাস থেকে ঝুড়ি বানায়, পুতুল বানানো হচ্ছে, খেলনা বানানো হচ্ছে, এগুলো এখানকার হাতের লোকের হাতের কাজকর্ম আর কি। এছাড়া সুজিনী কাঁথার সূচিকর্ম বিহারের একটি বিশেষ বৈশিষ্ট্য কারুশিল্পের মধ্যে। বিহারের মূল উৎসবগুলো ছট পুজো, সূর্য দেবতার স্ত্রী অদিতিকে বা উষা যাকে বলা হয়, তাকে প্রার্থনা করার জন্য ছট পুজোর আয়োজন করা হয়, এটা খুব বিখ্যাত। ফোক ফেস্টিভ্যালের মধ্যে সামা চাকা বা সামা চাকেবা বলা হয়, এটা ইম্পর্টেন্ট। এছাড়া তো রামনবমী, মকর সংক্রান্তি, তুলা উৎসব, মধুশ্রাবণী, এগুলো তো আছেই। কিন্তু ছট পূজা, সামা চাকা, এগুলো কিন্তু বেশি করে পরীক্ষায় আসে, এগুলো একটু দেখে রেখো। এর পরের পর্বে যদি আমরা চলে যাই, তাহলে দেখব ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় যে রাজ্য বিহার, সেটা দেশের প্রায় 15তম বৃহত্তম রাজ্য, যেখানে জনঘনত্ব বেশ বেশি, আমরা সবাই জানি। সেন্সাসে তোমার পরীক্ষার আগে অবশ্য দেখেছো। 1912 সাল নাগাদ বিহার উড়িষ্যার সাথে একটা পৃথক প্রদেশ তৈরি হয়,
আগে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে একটা প্রভিন্স ছিল। আহ, আমরা জানি যে পার্টিকুলার যখন এলাহাবাদের চুক্তি হয় লর্ড ক্লাইভের সঙ্গে, সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যা, এলাহাবাদ পর্যন্ত পুরো একটা বেঙ্গল জোন ছিল। তারও আগের থেকে বাংলা, বিহার, উড়িষ্যা তো মুর্শিদ কুলি খায়ের সময় থেকেই রয়েছে। 1912 অর্থাৎ যখন রাজধানী শিফট হয়ে যাচ্ছে দিল্লিতে, ঠিক সেই সময় কিন্তু বিহার, উড়িষ্যা পৃথক পৃথক প্রদেশে বিভক্ত হয়ে যায়, প্রভিন্স হয়ে যায়, আলাদা রাজ্যে কনভার্ট হয়ে যায়। 2000 সালের 15ই নভেম্বর পার্টিকুলার এই তারিখে বিহারের দক্ষিণ অংশ কেটে বাদ হয়ে ঝাড়খণ্ড একটা আলাদা রাজ্য তৈরি হয়ে যায়। বিহারেই কিন্তু মূলত যে ধর্মগুলো, প্রতিবাদী ধর্ম আন্দোলন যাকে বলি আমরা, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, সেইগুলোর কিন্তু উৎপত্তিস্থল, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলো সবই বিহারের পবিত্র ভূমি থেকেই উৎপত্তি লাভ করছে। এবং বিহারেই কিন্তু ওই ষোড়শ মজন পদের যে মূল পদ, যার থেকেই ইতিহাস ঘুরছে, প্রাচীন ভারতের ইতিহাস, মগধ, তার উত্থান এই অঞ্চল থেকেই, যার সময়কাল মোটামুটি ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দ ওই সময়। এছাড়াও আঞ্চলিক উৎসব বলতে গেলে আমরা যে বাংলা বিহারের যে লোককথা রয়েছে, এই যে এত নদীনালার দেশ, এত সাপ পোকামাকড় থাকে, তো সেই নিরিখেই সর্পদেবী মা মনসার যে গল্প মনসা মঙ্গল, সেখান থেকে আমরা পাই যে বিহুলা লক্ষিন্দরের জন্য তার প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল, সেখান থেকে বিহুলা পূজা, মনসা দেবীর পূজা নামে এই অঞ্চলে বিখ্যাত। মজার বিষয়, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে বিহারে দেশের লিচুর প্রায় 70% জমি, বিহারের ম্যাক্সিমাম যে জমি আছে সেই রাজ্যে, তার 70% জমিতে কিন্তু লিচু চাষ করা হয়। এবং সারা ভারতবর্ষে যা লিচু প্রোডাকশন হয়, তার প্রায় 80% লিচু এই রাজ্যই প্রোভাইড করে থাকে। লিচুর জন্য কিন্তু খুব বিখ্যাত, উৎপাদনের জন্য বিখ্যাত এই বিহার রাজ্য। এছাড়া বোধগয়া বা গয়ার নাম আমরা শুনে থাকি। তো গয়াতেও প্রচুর ধর্মের মানুষজনের সমন্বয় রয়েছে সেখানে। সেখানে ঋষি বুদ্ধের বোধিবৃক্ষ, যেখানে তিনি বোধ বা মোক্ষ লাভ করছেন, জ্ঞান অর্জন করছেন, তার জন্য ইম্পর্টেন্ট স্থান, সেটাও কিন্তু বিহারের মধ্যে অবস্থিত। তো আবার ভারতবর্ষের বৃহত্তম চতুর্থ রাজ্য, যে রাজ্য যেটা সবজি উৎপাদনের জন্য বিখ্যাত, মানে যদি দেখা যায় যে গ্রাফ করা যায় সেন্সাস স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখা যাবে ভারতবর্ষে 4th র্যাঙ্কে রয়েছে সবজি উৎপাদনকারী রাজ্য হিসাবে বিহার। আর ফল উৎপাদনকারী রাজ্য হিসাবে কিন্তু ওভারঅল 8ম স্থানে বিহার রয়েছে। 2019 সালের জানুয়ারি মাসে 88.61 মিলিয়ন মোবাইল গ্রাহক কিন্তু এই বিহার থেকেই বেশি করে আসছে 2019 সাল। ন্যাচারালি এখন বিহার, ইউপির লোকজন কেন পড়াশোনার দিকে এগোচ্ছে বুঝতেই পারছো, কারণ মোবাইল অ্যাক্সেস, জিওর বা ইন্টারনেটের যে ব্যবহার, এই সুবিধাগুলো আসছে, টেকনিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছিল টেকনোলজিক্যাল, স্বাভাবিকভাবে সেখানকার শিক্ষা বিস্তার, মানুষের জীবন ধারণের মধ্যেও তার প্রভাব পড়ে এগিয়ে যাওয়ার, সমাজ চেতনা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ তার আগে আমরা বিহারের যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখে থাকি, তো বড় সড়ো অন্ধকারময় জীবনযাপন ছিল। হোয়াট এভার, সেগুলো তো অন্য বিভিন্ন আলোচ্য বিষয়, এই প্রসঙ্গে নয়। আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে, বিহারে হাজিপুর বলে একটা জায়গা আছে, সেই পার্টিকুলার জায়গাটা কলা চাষের জন্য খুব বিখ্যাত, হাজিপুর। তো মূলত লিচু উৎপাদন, ঠিক আছে, আর হাজিপুরের কলা, এই চাষবাস নিয়ে বললে এই জায়গাগুলোকে একটু দেখতে হবে। বিহারে আরও কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেটা তোমাদের ম্যাপ করে পড়াবো, বা আমি ম্যাপ দেখিয়ে রেখে দিয়েছি, সেগুলো একটু এক্সপ্লেন করে দিই যে কোন জিনিসগুলো মনে রাখতে হবে। তোমাদের ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রামসার সাইট, এরকম জায়গাগুলোর থেকে বার্ড স্যাংচুয়ারি, তোমরা অনেক কনফিউশনে থাকো যে স্যার কোন জায়গাগুলো পড়বো, সেগুলোর জন্য একটু অ্যাড অন করে দিয়েছে জায়গাগুলো ম্যাপ ওরিয়েন্টেশনের ভাবে। তোমাদের মনে রাখতে হবে, যদি বিহারের ম্যাপ মোটামুটি এরকম হয়, তাহলে তার পূর্ব দিকে আমরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের লোকজন এখানটা রয়েছি, যেমন এখানটা তোমার উত্তর দিকেই তাহলে নেপাল, দক্ষিণ দিকে তাহলে ঝাড়খণ্ড, এবং পশ্চিম দিকে ইউপি। বিহারের ম্যাপ মোটামুটি আমাদের এরকম জায়গায় যদি হয়। এবং আরেকটা জিনিস যদি বলে রাখি, যে বিহারে যেহেতু গঙ্গার অববাহিকা অঞ্চল, নিম্ন মধ্য, মূলত মধ্য, তার পরবর্তীকালে এরকম জায়গা দিয়ে যদি গঙ্গা বয়ে যায়, পরবর্তীকালে পশ্চিমবঙ্গে এসে ভাগ হচ্ছে, একটা ভাগীরথী,
আর একটা পদ্মা। তো এই যে গঙ্গার অববাহিকা অঞ্চল, এই নিরিখে তুমি যদি বিহারকে উত্তর দক্ষিণে ভাগ করে দাও, গঙ্গাকে বেশ করে যদি উত্তর দক্ষিণে ভাগ করে দাও, তাহলে একটা শিবালিকের পার্টিকুলার বলা যেতে পারে পাদদেশীয় অঞ্চল, শিবালিক হিমালয় এইরকম জায়গা দিয়ে রয়েছে, পাদদেশীয় অঞ্চল, ঠিক আছে। আর তলার দিকে গঙ্গা, তারপরে হচ্ছে ঝাড়খণ্ডের সেই মালভূমি অঞ্চল, ছোটনাগপুর। এইখানে খেয়াল রাখতে হবে, আমরা যে বিহারের চম্পারণ নামক জায়গা পাই ইতিহাসে, তারই পশ্চিম দিকটা যদি দেখি, মানে এইরকম সাইট, ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্ট, নেপাল, বিহার, একটু ইউপি ঘেঁষা, এইখানে একটা বিখ্যাত ন্যাশনাল পার্ক আছে যেটা পরীক্ষায় আসে, যার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। এবং শুধু এটা ন্যাশনাল পার্ক নয়, টাইগার রিজার্ভও বটে। ঠিক দুই, তারই তুমি যদি দক্ষিণ দিকে চলে আসো পুরোপুরি, ম্যাপ কিভাবে মনে রাখতে হয় সেটা যেমন বলে দিই। যদি বাল্মীকির দক্ষিণ দিকে চলে আসো, তাহলে তুমি পাবে আরেকটা ইউপি বিহার বর্ডার লাইনে কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড টাইগার রিজার্ভ। এই কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড টাইগার রিজার্ভ, এটা শুধুমাত্র বিহারে নয়, এটা পুরো ইউপি, বিহার, ছত্তিশগড়, একটা বিশাল বড় জোন দিয়ে তৈরি এই জায়গাটা, ঠিক আছে। তো মূলত কৈমুর পাটটা এর মধ্যে পড়ে যায়। আবার এই দুইয়ের মাঝখানে তো আমরা যদি তাকিয়ে দেখি, এই দুইয়ের মাঝখানে এই যে লাইনটা উত্তর দক্ষিণে বলে দিল, এর মাঝখানে তাকিয়ে দেখো গঙ্গার ওপর সাইডে উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর উদয়পুরের ইস্টের সাইডে তোমার রয়েছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে, শিবালিক পাদদেশীয় অঞ্চলে, সেটা হচ্ছে কুশেশ্বর আস্থান বার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বার্ড স্যাংচুরি বলা যেতে পারে, যেটা এরকম জায়গা। আবার তার ইস্টার্ন দিকে তোমার রয়েছে বিক্রমশিলা ডলফিন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, মানে গঙ্গার একটা পার্টিকুলার জায়গায় যেখানে ইন্দো গ্যাঞ্জেটিক ডলফিন ভালো পরিমাণে দেখা যায়। বিক্রমশিলা ডলফিন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এই জায়গাটুকু গঙ্গার মধ্যে পার্ট, সেটা এটুকু গেল। বিক্রমশিলা ডলফিন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যদি সাউথের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে নাক্তিদাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগুলো পরীক্ষায় খুব খুব আসে। তাহলে কি কি পেলাম? বাল্মীকি, তার দক্ষিণ দিকে কৈমুর, এই দুইয়ের মাঝখানে গঙ্গার উত্তরে তোমার উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তার ইস্টের দিকে কুশেশ্বর আস্থান বার্ড স্যাংচুরি, তার পূর্ব দিকে তোমরা দেখতে পাচ্ছ বিক্রমশিলা ডলফিন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা গঙ্গার মধ্যে, তার মানে গঙ্গা পেয়ে গেলাম। গঙ্গার ঠিক দক্ষিণ দিকে পাচ্ছি আমরা নাক্তিদাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এখানে নাক্কি বলে আরেকটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, আমি যেগুলো মূল ইম্পর্টেন্ট সেগুলোই তুলে নিয়ে এসেছি। নাক্তিদামের পাশে উত্তর পশ্চিম দিকে তোমার রয়েছে ভীমবাদ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর ভীমবাদের পাশে মানে পশ্চিম দিকে তোমার রয়েছে খুব ইম্পর্টেন্ট কানওয়ার তাল। কানওয়ার তাল এটা বিহারের একমাত্র রামসার সাইট এবং এশিয়ার সব থেকে বড় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটাই ঘরঘরা নদী এবং গঙ্গার জন্য তৈরি হচ্ছে, মূলত ঘরঘরার জন্য তৈরি হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এইরকম গঙ্গার জন্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এশিয়ার সব থেকে বড় অক্সবো লেক, কানওয়ার তাল, রামসার সাইট। এবার এরই যদি চলে যাওয়া যায় পশ্চিম দিক করে, এবং সেটা কিন্তু চলে আসবে আবার পুরো দক্ষিণ পশ্চিমে রাদার বলতে পারি, যেটা ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার রিজিয়নে রয়েছে, তার নাম কি গৌতম বুদ্ধা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তাহলে যদি আমরা ক্লক ওয়াইজ পড়ার চেষ্টা করি, তাহলে কিভাবে পড়বো? মুখে মুখে বলার চেষ্টা করো। কৈমুর, বাল্মীকি, উদয়পুর, কুশেশ্বর, বিক্রমশিলা, নাক্তিদাম, ভিনবাদ, কানওয়ার, গৌতম বুদ্ধা। আরেকবার কৈমুর, বাল্মীকি, উদয়পুর, কুশেশ্বর, বিক্রমশিলা, নাক্তিদাম, ভিমবাদ, কানওয়ার, গৌতম বুদ্ধা। আবার যখন উল্টো করে পড়বো মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, তখন কিভাবে পড়বো? গৌতম বুদ্ধা, কানওয়ার, ভিমবাদ, নাক্তিদাম, বিক্রমশিলা, কুশেশ্বর, উদয়পুর, বাল্মীকি, কৈমুর। এরকম করে একবার ঘড়ি কাটার দিকে আর আরেকবার ঘড়ি কাটার বিপরীত দিকে যদি বারবার করে বলতে পারি, ততক্ষণ না থুতু শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ না একদম সরবরাহ হয়ে যাচ্ছি। এদিক থেকে যেদিক খুশি আমি পড়াশোনা করি না কেন,
এবার তোমাদের এই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রামসার সাইট, লেকস সমস্ত কিছু পড়াই কিন্তু, বা রিভার সিস্টেম এরকমভাবেই পড়ে পড়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো কীভাবে পড়তে হবে আরেকবার মনে রাখবে, একবার ক্লকওয়াইজ আরেকবার অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এটা তোমার গেল বিহারের ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি কিংবা রামসার সাইট কিংবা লেক জায়গাগুলো বলে দেওয়া হলো ইন ডিটেল। যেগুলো লাগবে তোমাদের পরীক্ষাগুলোর জন্য অবশ্যই দেখে যেও, কারণ এখান থেকে কিন্তু এখন ডাইনামিক কোশ্চেন আসছে। এর পরের রাজ্যে চলে আসি আমরা ছত্তিশগড়। বিহারের তলার দিকে ঝাড়খণ্ড, তার পাশেই মধ্যপ্রদেশকে আবার ভেঙে দিয়ে করে দেওয়া হচ্ছে ছত্তিশগড় রাজ্য। এটা দেখতে অনেকটা এইরকম। ভারতবর্ষের মূল ম্যাপের মধ্যে এইরকম জায়গায় তো তাকে যদি কাট করে বড় করে দেখানো হয় তাহলে এরকম জায়গায় লম্বা লম্বি। যার উত্তর পূর্বে তোমার রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, উত্তরের দিকে সরাসরি টাচ করছে উত্তরপ্রদেশকে একটুখানি, পশ্চিম দিকে টাচ করছে তোমার মধ্যপ্রদেশকে, পশ্চিম দিকে তোমার টাচ করছে মহারাষ্ট্রকে, ঠিক দক্ষিণ পশ্চিম তোমার টাচ করছে তেলেঙ্গানা রাজ্যকে, আবার দক্ষিণ দিকে তোমার টাচ করছে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে, পূর্ব দিকে আমার টাচ করছে মূলত উড়িষ্যা রাজ্য। তাকেই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা রাজ্যের মাঝখানে একটা ল্যান্ডলক রাজ্য হচ্ছে এই ছত্তিশগড় রাজ্য, যেটা মধ্যপ্রদেশ থেকে ভেঙে 36খানা প্রদেশ নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে ছত্তিশগড়ি যে ভাষা, যে আঞ্চলিক ভাষা, শরণাকপুর মালভূমির এক্সটেনশন যে যুক্ত মালভূমি টাইপের যে অঞ্চল, এটা আবার এই দিকে তোমার যে সাতপুরা পাহাড় তার এক্সটেনশন, আবার ইস্টার্ন ঘাটের একটা এক্সটেনশন এইরকম জায়গা দিয়ে রয়েছে। সবটা মিলে শরণাকপুর মালভূমির একটা এক্সটেনশনের জায়গা ছত্তিশগড়। 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশের 16খানা ছত্তিশগড়ি ভাষাযুক্ত জেলাকে ভেঙে দিয়ে দেশের 10ম বৃহত্তম রাজ্য তৈরি ছত্তিশগড়। এবং লাস্ট যে সেন্সাস এই অনুযায়ী ভারতের 17তম জনবহুল রাজ্য হিসাবে ছত্তিশগড় পরিচিত, যার রাজধানী রায়পুর। রাজ্য সীমানাটা আমরা আগেই একবার ম্যাপে দেখিয়ে দিয়েছি। রাজ্য প্রাণী ওয়াইল্ড ওয়াটার বাফেলো বা বন্য জল মহিষ। রাজ্য পাখি হচ্ছে পাহাড়ি ময়না, ঠিক আছে। ভাষা মূলত এখানে ছত্তিশগড়ি ভাষা ব্যবহৃত হলেও হিন্দি এবং বর্ডার লাইন অনুযায়ী ওড়িয়া, মারাঠি ব্যবহৃত হয়ে থাকে। এবং আঞ্চলিক যে ট্রাইবাল লোকজন থাকে সেই নিরিখে গোন্ডি ল্যাঙ্গুয়েজ এবং কোরকু ল্যাঙ্গুয়েজ বিখ্যাত। এই রাজ্যে যে যে লোকজন বসবাস করে তাদের উৎসব বলতে গেলে বস্তার, একটা খনিজযুক্ত অঞ্চল যেখানে বস্তার জেলার নাম অনেকেই শুনেছ। সেই বস্তারে দুর্গাপুজো খুব ভালোভাবে হয়, পপুলার। বস্তার দশেরা ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, লোক উৎসব সেই নিয়েই হয় বস্তারে। এছাড়া মাদাই ফেস্টিভ্যাল, রাজিম কুম্ভ মেলা বা রাজিম লোচন বলা হয় তাকে, পাখাঞ্জোর ফেয়ার যাকে নারায়ণের মেলা বলা হয়, ঠিক আছে, ভোরামদেও ফেস্টিভ্যাল, গুঞ্চা উৎসব, তিজা উৎসব, চম্পারন মেলা, কাজারি ফেস্টিভ্যাল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লোকাল ফেস্টিভ্যাল। শরণাকপুর মালভূমি অঞ্চল বলছি, তার মানে খনিজ পদার্থের জন্য বিখ্যাত জায়গা হবে। আয়রন ওর ভালো পাওয়া যায়, চুনাপাথর, ডলোমাইট, কয়লা, বক্সাইট, কারন্ডাম, গার্নেট, কোয়ার্টাজার্ট, মার্বেল, হীরা, এগুলো সব পাওয়া যায় এখানে। হীরা খুব অল্প পরিমাণে পাওয়া যায়, বাট পাওয়া যায়। ইম্পর্টেন্ট রিভার সিস্টেম বলতে গেলে দেখতেই পাচ্ছ স্যার, এটা যেহেতু বর্ডার শেয়ার করছে, তার মানে স্যার সাতপুরা রেঞ্জের এক্সটেনশন রয়েছে, তার মানে এখানে নর্মদা নদীর একটা অববাহিকা অঞ্চল পাবো, 1। 2, সাতপুরা অঞ্চলের যে মুলতাই রেঞ্জ, তার যে সিহাওয়া মাউন্টেন, সেখান থেকে আমরা পাবো কি মহানদী রিভার সিস্টেম, মহানদী, যেটা পরবর্তীকালে চলে যাবে তোমার এই উড়িষ্যার মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে, পূর্বাণী নদী। আবার এই পার্টিকুলার এই জোন দিয়ে নদী আসবে, যার নাম আমরা বলবো ওই যেটা গোদাবরীর উপনদী, তার নাম কি ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী, মহানদী, এইগুলো খুব ইম্পর্টেন্ট নর্মদা অববাহিকা অঞ্চল। এছাড়াও এই মহানদীর উপনদী যেমন হাসদো,
দেওনাথ, সাবরি, এগুলো খুব, উত্তরা, ব্যথা, এগুলো খুব ইম্পর্টেন্ট লোকাল রিভার সিস্টেম। ছত্তিশগড় রাজ্য নিয়ে আমরা পড়ছি। যেহেতু খনিজ পদার্থ ভালো পরিমাণে পাওয়া যায়, সেজন্য লোহার কারুকার্য বেশ ভালো পরিমাণে হয় এখানে। ধাতুকে ঢালাই করে মোম ঢেলে ঢেলে ছাঁচের যে ঢালাইয়ের শিল্প, সেগুলো খুব বিখ্যাত। এবং এখানকার লোকাল লোকজন, ফোক লোকজনের যে কি বলা যায়, যে হাতের কারুকার্য, দেয়াল চিত্র, তাকে আবার বলা হয় ভিটি চিত্র। এটার জন্য এই জায়গাটা পপুলার। সঙ্গীত বা ফোক সং, সোহারা, বিভা, পাথনি, পাণ্ডবানি বা পান্থুয়ানি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সোহার, ভিভা, পান্থনি, পাণ্ডবনী বা পান্থওয়ানি, এইগুলো এই রাজ্যের ফোক মিউজিক। ট্রাইবাল গ্রুপ গোন্ড, হালবা, মুন্ডা, ওরাও, কারকু, বাপচি, কোন্ধ, পাটরা, এই ধরনের ট্রাইবাল গ্রুপ এখানে বসবাস করে। স্বাভাবিকভাবেই ছত্তিশগড় যেহেতু ছোটনাগপুর মালভূমি অঞ্চল, পাহাড়, ঝর্ণা, নদী, বৃষ্টির জলে পুষ্ট এলাকা, সেই নিয়ে একটা খনিজ সমৃদ্ধ রাজ্য। যে রাজ্যকে যে পরিমাণ এখানে অল্প বিস্তর সমভূমি অঞ্চল আছে, সেখানে ধান চাষ হয় মূলত। তো সেই নিরিখে একে বলা হয় মধ্য ভারতের ধানের পাত্র। এখানে মধ্য ভারতের ধানের পাত্র বলা হয়। ভারতবর্ষের কোন রাজ্য মধ্য ভারতের ধানের পাত্র নামে পরিচিত? মিডিল ইন্ডিয়া বাউল অফ রাইস যদি বলা হয়, তাহলে বলতে হবে ছত্তিশগড়কে। এবং সেখানে বিভিন্ন ধরনের ধান উৎপাদন করা হয়। এছাড়া যেহেতু মূলত লৌহ আকরিকের জন্য জায়গাটা বিখ্যাত, এবং পাশেই উড়িষ্যা, ওইদিকে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ন্যাচারালি এই জায়গাটাতে ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে। দেশে ইস্পাতের অন্যতম সেরা উৎস এই রাজ্যটা। এখানে দেশের মোট উৎপাদন যা হয় ইস্পাতের, তার প্রায় 15% এই রাজ্য থেকেই হয়ে থাকে। এছাড়াও এই রাজ্য টিন উৎপাদনকারী রাজ্য, যা ভারতবর্ষে একমাত্র রাজ্য। ভারতবর্ষে একমাত্র টিন প্রোডাকশন করে থাকে এই ছত্তিশগড়। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্য মিলিয়ে টোটাল যা কয়লা আছে, তার প্রায় 16% কয়লা এই রাজ্যের মাটিতেই নিবদ্ধ আছে। প্রাচীনকালে এই ছত্তিশগড়কেই আমরা পরিচিত ছিলাম যে নামে, যেটা সেই ষোড়শ মহাজনপদের নাম, তাকে বলা হতো তখন দক্ষিণ কোশল। আবার পার্টিকুলার যে জায়গাটা তোমরা নাম পেলে, বাস্তার জেলা, বাস্তার দশেরা হয় ছত্তিশগড়ে, এই বাস্তারকে আবার ছত্তিশগড়ের কাশ্মীর বলা হয়। যেমন তোমরা উড়িষ্যাতে আগের দিন পড়েছিলে সব, তোমার ওই কি বলে জায়গাটার নাম, এখন ঘুরতে যাচ্ছে লোকজন, সাতকোশি জায়গাটা, ওইখানটাতে ওখানে যেমন উড়িষ্যার কাশ্মীর বলা হয়, তেমনই এই জায়গাটাকে ছত্তিশগড়ের কাশ্মীর বলা হয়। চিত্রকূট জলপ্রপাত ভারতে এতটাই ইম্পর্টেন্ট, একে বলা হয় ক্ষুদ্র বা মিনি নায়াগ্রা ওয়াটারফল। এবং এটা আসলে ওই হর্স টেইল আকৃতির হয় বা ঘোড়ার নাল আকৃতির হয়ে থাকে। কুশলি মিষ্টি এই রাজ্যের একটা জনপ্রিয় ফুড, এক ধরনের মিষ্টি। যেমন রসগোল্লা পশ্চিমবঙ্গের জন্য বিখ্যাত সারা দেশ জুড়ে, তেমনভাবেই কুশলি মিষ্টি ছত্তিশগড়ের এক ধরনের মিঠাই। ঠিক আছে। এই রাজ্যে খনিজ পদার্থ যেমন ডাইনামিক পাওয়া যায় আগেই দেখলাম, তেমনই আলেকজান্দ্রাডাইটের মতো একটা রিয়ার রত্ন এই রাজ্যে পাওয়া যায়। এবং অ্যামিথিস্ট, বিভিন্ন রকমের রেয়ার রত্ন পাথর পাওয়া যায়। অ্যামিথিস্ট, রোজি কোয়াটাজাইট, বেরিল, গার্নেট, এ ধরনের রত্ন পাথরও কিন্তু এই রাজ্যে ভালো রকমভাবে পাওয়া যায়। আমরা যদি এই রাজ্যটাকেও ডানে বায়ে করে দেখে নিই যে কি কি জায়গা রয়েছে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, তাহলে যেহেতু এই দিকটাই মধ্যপ্রদেশ, এবং তোমরা জানো যে সঞ্জাই ন্যাশনাল পার্কের নাম, সঞ্জয় ন্যাশনাল পার্কটা মধ্যপ্রদেশ ছত্তিশগড় মেলানো, এবং তার পাশেই শুরু হচ্ছে উত্তর দিকে যে ন্যাশনাল পার্ক, তার নাম হচ্ছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। প্রথমেই একদম এই যে ওপরের দিককার যে বর্ডার, মধ্যপ্রদেশের বর্ডার, তার সঙ্গে গায়ে লাগানো গুরু ঘাসিদাস। শুধুমাত্র ন্যাশনাল পার্ক নয়, টাইগার রিজার্ভও বটে এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও বটে। তার ঠিক যদি চলে যাই আমরা পূর্ব দিকে, তাহলে পাবো তামর পিঙ্গল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবং এর যদি সাউথ ইস্ট দিকে চলে আসি, তাহলে পাবো আমরা বাদালখোল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে তিনটে পাবো উত্তর দিকে, ওয়েস্ট টু ইস্ট গুরু ঘাসিদাস, তারপরে তামর পিংলা, এবং তারপর বাদালখোল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আরেকবার বলো, গুরু ঘাসিদাস, তামর পিংলা, তারপর একটা হচ্ছে বাদালখোল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। গেল।
এবার আমরা যদি আবার দক্ষিণ দিকে আসি বাদলখোলের, তাহলে পাবো এখানটায় কি গোমারদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। গোমারদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গোমারদা। গোমারদার থেকে যদি দক্ষিণ দিকে চলে আসি, তাহলে আমরা কি পাবো কাঙ্গের ঘাটটি বা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে গুরু ঘাসিদাস, তামর পিংলা, বাদলখোল, গোমারদা, কাঙ্গের ঘাটটি। আরেকবার গুরু ঘাসিদাস, তামর পিংলা, বাদলখোল, গোমারদা, কাঙ্গের ঘাটটি বা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। এর যদি পশ্চিম দিকে যাই, তাহলে পাবো আমরা পামড বাফেলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওই যে ওয়াইল্ড ওয়াটার বাফেলো, বন্য মহিষ, জলমহিষ। তো পামড বাফেলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই রাজ্যে অবস্থিত, বর্ডার শেয়ার করে রয়েছে ইন্দ্রাবতীর পাশে। আর ইন্দ্রাবতী তারই উত্তর দিকে তোমার রয়েছে ন্যাশনাল পার্ক। এটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড় বর্তমান। ইন্দ্রাবতীর উত্তর দিকে তুমি পাবে, এটাও পরীক্ষা ইদানিংকালে খুব আসে, উদন্তি শীতান্দি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি প্লাস টাইগার রিজার্ভ। এটাও পরীক্ষায় ভালো রকমভাবে আসছে, উদন্তি শীতান্দি টাইগার রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে কি কি পড়লাম আরেকবার অল্প অল্প করে পড়ি। গুরু ঘাসিদাস, তামার পিংলা, বাদলখোল, গোমারদা, কাঙ্গের ঘাটটি, পামড, ইন্দ্রাবতী, উদন্তি শীতান্দি। গেল। এরই উত্তর দিকে পাবো কাকে, পুনে বেড়া টাইগার রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। পুনে বেড়া টাইগার রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর তার ঠিক উত্তর দিকে আমরা পাবো হচ্ছে আচানাকমার টাইগার রিজার্ভ। আচানাকমার টাইগার রিজার্ভ, তার উত্তরে আমরা পেয়ে যাবো আবার। তাহলে টাইগার রিজার্ভ কতগুলো এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি গুরু ঘাসিদাসকে, আমরা দেখতে পাচ্ছি আচানাকমারকে, দেখতে পাচ্ছি সুনেবারাকে, আর দেখতে পাচ্ছি শীতান্দিকে। এইগুলো তোমার হলো চার পাঁচটা, এবং ইন্দ্রাবতী টাইগার রিজার্ভও আছে। কি করা জায়গা তোমার হলো ন্যাশনাল পার্ক মূলত গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী এবং কাঙ্গের ঘাটটি, তিনটে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুরু ঘাসিদাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, তামর পিংলা আছে, বাদলখোল, গোমারদা, ঠিক আছে। তারপরে পামড বাফেলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সিদান্দি, উদান্দি, পুনাবড়া, এগুলো হচ্ছে তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমাদের এরমভাবে ডানে বায়ে একবার ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। এই তোমার গেল ছত্তিশগড়ের গল্প। চলে আসি পরের রাজ্যের গল্প, সেটা হচ্ছে গোয়া। যেহেতু আমরা ওই অ্যালফাবেটিক অর্ডারে পড়াশোনা করছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোকে জার্নি করছি, এই অর্ডারে চলে আসলে গোয়া ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগরের তীরে ছোট্টতম একটি রাজ্য। গোয়ার উত্তর দিকে মহারাষ্ট্র, কর্ণাটক, পুরো পূর্ব দিকেই কর্ণাটক বলা যেতে পারে, আবার দক্ষিণ দিকেও কর্ণাটক অনেকটাই রয়েছে। এইটা, এই মাঝের জায়গা তোমার হচ্ছে গোয়া। আর গোয়াকে তিনটে মেজর ভাগে ভাগ করা যেতে পারে। এক, সেটা হচ্ছে উত্তর দিকে নর্থ গোয়া, দক্ষিণ দিকে তোমার সাউথ গোয়া, আর একদম আরব সাগরের যে তীরবর্তী কোঙ্কণ উপকূল, সেখানটা তোমার হচ্ছে একদম কোস্টাল গোয়া বা মেন গোয়া যাকে বলা যায়। 1961 সালে এই গোয়া, দমনদিউ, এই তিনটে আসলে একভাবে পর্তুগিজদের হাত থেকে স্বাধীনতা পাচ্ছে। 1962 সালে এর প্রধানভাবে মানে অফিসিয়ালি স্বাধীনতা ঘোষণা হচ্ছে, ভারতের অংশ হিসাবে ইনক্লুড হচ্ছে। এই অঞ্চলটা 1843 সালে পর্তুগিজরা পার্টিকুলার, তারও আগ দিয়ে বলা যেতে পারে, এই জায়গাগুলোতে তো ক্যাপচার করেই ছিল 1600 সময় থেকে বলা যেতে পারে। আর 1843 সাল, প্রায় 200 বছর পরে পর্তুগিজরা এই জায়গাটাতে গোয়ার রাজধানী হিসাবে পানাজি শহরকে তৈরি করে। যে পানাজি শহর কোন নদীর তীরে অবস্থিত, এক মান্ডোভি বা মহাদিজি। আমরা যদি গোয়ার অঞ্চলের একটুখানি রিভার সিস্টেমটাকে একটু দেখে নিই, ধরে নাও গোয়া এরকম, উত্তর দিকে মহারাষ্ট্র, দক্ষিণ দিকে কর্ণাটকা, দক্ষিণ ও উত্তর কর্ণাটকা, আর এইদিকে তোমার কোঙ্কান উপকূলীয় অঞ্চল, মানে মূলত হচ্ছে আরব সাগর, অ্যারাবিয়ান। তার মানে স্যার এইরকম জায়গা দিয়ে তোমার রয়েছে পশ্চিমঘাট পর্বত বা সহ্যাদ্রি বলা হয়,
মূল রিভার সিস্টেম যদি মনে রাখতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এই মহারাষ্ট্র আর গোয়া দিয়ে একটা রিভার সিস্টেম গেছে জয়েন্ট ভেঞ্চার রাজ্য দিয়ে গেছে, তার নাম হচ্ছে চাপোরা। পোড়া চা মনে রাখলেই তাহলেই হয়ে যাবে, চাপোরা রিভার সিস্টেম আরব সাগরে পড়েছে। এরপর আসছে মান্ডোভি, মান্ডোভি রিভার। এর অপর নাম, লোকাল নাম হচ্ছে মহাদিজি, মহাদিজি রিভার, যারই তীরবর্তী শহর পানাজি, গোয়ার রাজধানী। 1843-তে পর্তুগিজরা একে ক্যাপিটাল বানাচ্ছে। আর এই যে মান্ডবী বা মহাদিজি, এরই একটা উপনদী এ পড়ছে আবার এই রকম জায়গাতে, তার নাম হচ্ছে জুয়ারি। কুয়া মানে তো তোমরা বুঝতেই পারো, ক্যাসানোভা এলাকা, জুয়া খেলা ফুয়া খেলা হয়, জুয়ারি মনে রাখতে পারবে। কারণ জাবাই নামে আর একটা রিভার আছে যেটা লুনির উপনদী, আবার নামগুলি ফেলো না। এবং জুয়ারি হচ্ছে লার্জেস্ট রিভার বেসিন এরিয়া অফ গোয়া রিজিয়ন, অনেকটা বড় চওড়া অববাহিকা অঞ্চল। জুয়ারি রিভারটাও মনে রাখতে হবে। তাহলে এক মনে রাখতে হবে চাপোরা, এক মনে রাখতে হবে মান্ডবী বা মহাদিজি, দুই মনে রাখতে হবে জুয়ারি। জুয়ারি হচ্ছে মান্ডবীর বাঁ দিককার লেফট হ্যান্ড সাইডের উপর। রিভার সিস্টেম গেল। তাহলে এই যে আমরা পড়ছিলাম গোয়া রিজিয়ান, এটা হচ্ছে পানাজি শহরটা এই মান্ডবীর তীরে অবস্থিত। স্বাধীনতার পর পর্তুগিজরা কোনো রকম ভাবেই, ব্রিটিশরা চলে গেলেও এই স্বাধীন ভারতবর্ষে পর্তুগিজরা কিছুতেই এই অঞ্চল ছাড়তে চাইছিল না। শেষমেশ আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে আর্মি, দেশের আমাদের ইন্ডিয়ান আর্মি, তারা এক অভিযান চালায় যার নাম হয় অপারেশন বিজয়, এবং যার মারফত, সামরিক অভিযানের মারফত কিন্তু এই জায়গাটাকে আমরা নিজেদের মধ্যে পারি। কত সালে? 19শে ডিসেম্বর 1961-এ, এবং অফিসিয়ালি 1962-তে এটা ভারতবর্ষের মধ্যে অন্তর্গত হয়ে যায় অফিসিয়াল। এরও পরবর্তীকালে 1987-এর 30শে মে এই দমনদিউকে তো একসাথে ইনক্লুড করা হয়েছিল। দমনদিউ থেকে বিচ্ছিন্ন হয়ে গোয়া পৃথক রাজ্যে পরিণত হয়। শুরুর দিকে দমনদিউ এবং গোয়া মিলিয়ে এক কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 1987-এর 30শে মে গোয়া সেপারেট হয়ে একটা পৃথক রাজ্যই তৈরি হয়, স্টেট তকমা পেয়ে যায়। আর দমনদিউ অঞ্চলটা ওই যেমন ছিল তেমনভাবেই রয়ে গেছে। রাজ্য পাখি এই রাজ্যের ফ্লেম থ্রোটেড বুলবুল, মানে আগুন শিখার বুলবুল পাখি। রাজ্য প্রাণী গাউর, যাকে বাইসন বলে থাকি। রাজ্য গাছ আসনা। রাজ্য ফসল যেটুকু হয় ধান, রাগি, কাজু হয়। জেলার সংখ্যাটা আপডেট করে নেবে, ঠিক আছে? দুটো দেখেছিলাম, তোমরা যদি দেখে যাও যে আপডেট হয়ে যায় তো আপডেট করে নিও। রাজধানী পানাজি আগেই বলা হয়েছে, এবং তৈরি হচ্ছে অফিসিয়ালি রাজ্য হিসাবে 30শে মে 1987, খেয়াল রেখে। এই গোয়া যেটা পড়ছিলাম, তো গোয়ার আরেকটু যদি জার্নি দেখে নিই, তো এখানকার লোকজনের কার্নিভাল, যেহেতু খ্রিস্টিয়ানিটি বেশি পরিমাণে রয়েছে সেখানে, অন্যান্য ধর্মের লোকও রয়েছে, তো কার্নিভাল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব, সিগমো উৎসব, পরীক্ষা এটা আসে বাবা, কোন রাজ্যে পালন করা হয়। পন্ডেরাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় দেখে যেও। নাচ, সিগমো ডান্স ফর্ম, মান্দো ডান্স ফর্ম পরীক্ষায় খুব আসে। টারপাট, ধাঙ্গার, ফুগদি, বুদ্ধমদনি, গফ পরীক্ষায় খুব আসে। এটা গফ বা অনেক সময় পরীক্ষায় দেয় গল্ফ নামেও। গল্ফ খেলার নাম যেমন নাচের নামও গোয়ার জন্য। কুনবিং, মান্ডো তো আগেই বললাম, মুসাল খেল পরীক্ষা, হলো হলো, এগুলো পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট ফোক ডান্স ফ্রম গোয়া। সরকারি ভাষা কোঙ্কান, উপকূলীয় কোঙ্কানি ভাষা, এবং মূলত মারাঠি ভাষার প্রভাব থাকছে এই অঞ্চলে। রিভার সিস্টেম আমি আগেই বলে দিয়েছি। এছাড়াও আমি মান্ডোভি, জুয়ারি, চাপোরা এগুলোর নাম বলেছিলাম। এবং মনে রেখো কতগুলো অল্প বিস্তর লোকাল রিভার আছে, যেমন টেরিওল, ডোল, কিংবা শাল, কিংবা তালপোনা, এগুলো আছে। তারাপোনা মনে রেখে দিও না, তালপোনা রিভার। রাজ্য সীমানা আগেই বলা হলো, মহারাষ্ট্র উত্তর দিকে এবং পুরো উত্তর, পূর্ব, দক্ষিণ জুড়ে কর্ণাটক রাজ্যের অবস্থা। বেশ কিছু ইম্পর্টেন্ট সি বিচ বা সৈকত রয়েছে, যেমন কালাঙ্গুটে, বাগা, বাগাতার, আঞ্জুমা, কান্ডোলিম, আরাম্বল, কোলেমেল, এরকম ইম্পর্টেন্ট গোয়ার ইম্পর্টেন্ট বিচ রয়েছে। স্বপ্ন অনেকেই দেখছো
আমরা দীঘায় না গিয়ে গোয়া যাব, তার জন্য রেডি হও। ঠিক আছে, জলপ্রপাত ওয়াটারফল বেশ কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন এই যে মান্ডবী রিভার পড়াচ্ছিলাম, এখানে দুধসাগর ওয়াটারফল, কোঙ্কান রেলওয়েতে যেতে গেলে তোমরা চেন্নাই এক্সপ্রেস দেখেছো, নারাসকেল্লা, দুধসাগর ওয়াটারফল খুব ইম্পর্টেন্ট, এটা গোয়ার সর্বোচ্চ এবং সর্ববৃহত্তম ওয়াটারফল। এছাড়াও তোমার রয়েছে আরভেলেম ওয়াটারফল। হ্রদ আছে এখানে বেশ কিছু, লেক সিস্টেম যেমন মায়েম, ক্যারাম্বলিম, নেত্রাবল্লী, মনে রাখো নেত্রাবল্লীটা ইম্পর্টেন্ট পরীক্ষায়, কেসারভাল, এগুলো ইম্পর্টেন্ট লেক রয়েছে। ট্রাইবাল গ্রুপ কারা কারা থাকছে এই রাজ্যে? ওদিয়া, দুবলা, নাইকদা, সিদ্ধি, ভার্লি, কুনবি, গাওদা, ভেলিভ, ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ রাজ্যে, দেখে নিও। নেত্রাভ্যালি লেক বা হ্রদ, একটা অপর নাম আছে। আসলে এই লেকের সামনে দাঁড়িয়ে তুমি যদি হাততালি দাও তাহলে বুদবুদ বুদবুদ ওঠে, এই জন্য একে বলা হয় কি বুদবুদাঞ্চি তাল। তার অপর নাম কি? বুদবুদাঞ্চি তাল বা বুদবুদাঞ্চি লেক বলা হয়। গোয়ার ডাবলিমে একমাত্র একটা বিমানবন্দর আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস গোয়াতে অবস্থিত। ন্যাশনাল অ্যান্টার্কটিক অ্যান্ড ওশান রিসার্চ সেন্টার, সেটা গোয়াতে অবস্থিত। এছাড়া গোয়াতে সেলিম আলী পাখি স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, বার্ড স্যাংচুয়ারি, গোয়ার পার্টিকুলার দ্বীপ আছে চোরাও আইল্যান্ডে, সেখানে অবস্থিত চোরাও আইল্যান্ড। মূলত ধান উৎপাদন করা হয় যেটুকু উপকূলীয় সমভূমি অঞ্চল আছে, এছাড়াও তোমার রাগি, কাজু, নারকেল চাষ তো ভালোই হয়। মাছ ধরা, এই আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরা গোয়ার লোকজনের, আঞ্চলিক লোকজনের প্রধান অর্থনীতিও বটে। এছাড়া মনে রাখতে হবে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বন্দর আছে, সমুদ্র বন্দর, যেমন পাঞ্জিম, টোনাপাওলা, মারমুগাঁও, এগুলো ইম্পর্টেন্ট গোয়ার বন্দর। আবার স্ট্র্যাটেজিক দিকের থেকে মনে রাখতে হবে যে এখানে পাইলট নামে একটা প্রজেক্ট হয়েছিল 2016-17 দিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সেটা, যেটা 2 চাকার ট্যাক্সি প্রথম ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, যেটা পরবর্তীকালে তোমরা যেন র্যাপিডো একটা অ্যাপ এসে গেছে, এরকমই সস্তায় মোটর সাইকেলের ট্যাক্সি সেটা গোয়াতে প্রথম চালু হয়েছে, হচ্ছে তখনকার দিনে তখন নাম ছিল এটা পাইলট। এই যে দুধসাগর ওয়াটারফল, এইটা ছবিতে দুধসাগর ওয়াটারফল, এটা চেন্নাই এক্সপ্রেস যে সিনেমা তারই এটা দৃশ্যের ছবি। এইখানে এই লোকজন নেমে পড়ছে এবং শাহরুখ খান দৌড় মারছে। আর বিখ্যাত সি বিচ গোয়ার দেখেছই, এখন তো পুরো কেঁদে ভাসিয়ে দিচ্ছ, সাইয়ারা সাইয়ারা করছে, দেখে নিও একটুখানি, কান্নাকাটি করে নিও। আমরা কান্নাকাটি করতে করতে যদি একটু দেখে নিই কী কী পড়তে হবে, এটা পড়ে ফেলি, নাহলে তো গোয়া যেতে পারবো না, চলে যাবো দীঘায়, পড়াশোনা করে নিই। তাহলে স্যার ওপর দিকটা, এই দিকটা রয়েছে মহারাষ্ট্র, এইদিকে স্যার কর্ণাটকা, পুরোটাই কর্ণাটকা, দক্ষিণ দিকে কর্ণাটকা, আর এইদিকে কোঙ্কান উপকূল, আরব সাগরের তীর, এই রকম যে জায়গাটা গোয়ার। তাহলে যদি পশ্চিম দিক থেকে আসি, এই যে চোরাও আইল্যান্ডে সেলিম আলী বার্ড স্যাংচুরি এরকম জায়গায় রয়েছে। ন্যাশনাল পার্ক বলে স্যার হয়ে যাবে স্যার শ্রীনগর, জম্মু কাশ্মীরে। এই চোরাও আইল্যান্ডের সেলিম আলী বার্ড স্যাংচুরি ঠিক পূর্ব দিকে, রাদার নর্থ ইস্টের দিকে দেখতে পাবো মাদেই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং টাইগার রিজার্ভ, এবং তারপর পর সব দক্ষিণ দিকে আসছে, পরপর আসছে, যেমন হিমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বন্দলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এবং খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মোলেম ন্যাশনাল পার্ক, গোয়ার একমাত্র ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট মোল্লেম। মুরলেন বললে কিন্তু হয়ে যাবে আবার কোথায় বলো তো, মুরলেন মিজোরামে চলে আসবে। এই দুটো নাম খুব গুলিয়ে যায়, মুরলেন মিজোরাম, মোল্লেম বললে গোয়া। আর একটু আগে বলছিলাম তোমার একটা নেত্রাভ্যালি লেক রয়েছে, যাকে বুদবুদাঞ্চি বলা হয়, তালি মারলেই বুদবুদ উঠে পড়ে। এই যে ওই লেকের আশপাশ দিয়ে নেত্রাভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তোমার রয়েছে। এছাড়া তারই দক্ষিণ দিকে তোমার পাবে কোটিগাঁও ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, একদম কর্ণাটক গোয়ার মানে বাউন্ডারি, সীমানা ঘাসে। এবং এইরকম মানে মোল্লেম, নেত্রাভ্যালির আর এরকম জায়গায় ট্রায়াঙ্গেল শেপ তৈরি করছে একটা লেক, তার নাম হচ্ছে নন্দা লেক। এই জায়গাগুলোকে একটুখানি ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। তো আমরা এরকম করে ডিটেল কি কি
ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কি কি ন্যাশনাল পার্ক, কি কি তোমার রামসার সাইট, লেক কি কি রয়েছে, ডান্স ফর্ম কি, কারুশিল্প, ফোক সং কি আছে, ফেস্টিভ্যাল কি আছে, ট্রাইবাল গ্রুপ কি কি আছে, পাহাড় পর্বত, চাষবাস কি হয় না হয়, সেখানকার ডিটেল সমস্ত দিকে ভারতের এক নজরে আমরা ওভারঅল কমপ্লিট করছি। এখানে বিভিন্ন রকম পরীক্ষা, মূলত সামনে কিন্তু ডাইনামিক জায়গা থেকে কোশ্চেন আছে। মিসলিনিয়াস সার্ভিস মেন্স অবশ্যই দেখে নিও, কেপি, কলকাতা পুলিশ বা তোমার ডাব্লিউবিপি এসআইএস এর মেন্সের এই ধরনের স্ট্র্যাটেজিকের কোশ্চেন থাকতে পারে। কনস্টেবল লেভেলে আসে, রেলের পরীক্ষা সামনে তোমাদের রয়েছে, বিভিন্ন পরীক্ষা যেগুলো চলছে, এসএসসির পরীক্ষা, এই পার্টটা তোমাদের কাজে লাগবেই। আমরা এগুলো কন্টিনিউ আসছি, তোমরা ডিটেল পড়াশোনা করো এবং চেষ্টা করছি আমাদের তরফ থেকে যেগুলো করা যেতে পারে। পড়তে থাকো, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।